ঢাকায় যখন সন্ধ্যার আলো ম্লান, আকাশ নরম, শহরটা তখন যেন পরিশ্রান্ত। ঠিক সেই মুহূর্তেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের করিডোরে চাপা উত্তেজনা। দরজা জানালার ফাঁক গলে আসা ফিসফাস থেকে আঁচ করা যাচ্ছিল কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসন্ন। মন্ত্রণালয়ের অভ্যন্তরে তখন বৈঠক চলছে। টেবিলে ছড়ানো কাগজপত্র, সামনে বসে আছেন পররাষ্ট্র উপদেষ্টা, তার সামনে রাখা একটি ছোট খসড়া নথি। নীরবতা ভাঙল তার কণ্ঠে। তিনি বললেন, এখন সময় হয়েছে, নোট ভার্বাল অবশ্যই পাঠাতে হবে, আজ কিংবা কাল। কথাটি ছড়িয়ে পড়তেই চারপাশের পরিবেশ যেন থমথমে হয়ে উঠল। সকলেই অবগত যে এই পত্র কেবল একটি কাগজ নয়, এটি দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। বাইরে সাংবাদিকেরা তখন অপেক্ষারত, কারো চোখে কৌতূহল, কারো বা উদ্বেগ। তারা জানতে চান ঢাকা সরকার কাকে ফিরিয়ে আনতে চাইছে এবং কেন এত দ্রুততা। যদিও এই অংশের বর্ণনা কাল্পনিক, তবু বাস্তবে এমন ঘটনাই ঘটতে চলেছে, কারণ এবার আর ভারতকে সুযোগ দেবে না বাংলাদেশ। দিল্লিতে অবস্থানরত ষড়যন্ত্রকারী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে প্রফেসরের অন্তর্বর্তী সরকার তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি প্রায় সম্পন্ন। জুলাইয়ের হত্যাকাণ্ডে মানবাধিকার বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালতের এই রায়ের পরপরই রাজনীতির গতিপথ পাল্টে গেছে, আর এই রায়ের পরই সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। নিউজরুমগুলোতে তখন তীব্র ব্যস্ততা, হেডলাইন তৈরির তোড়জোড়, আর সকলের দৃষ্টি এখন দিল্লির দিকে। ভারত সরকার কী পদক্ষেপ নেবে সেটাই দেখার বিষয়। একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নিশ্চিত করলেন, চিঠি হাই কমিশনের মাধ্যমে পাঠানো হবে, কূটনৈতিক পত্র তৈরি এখন শুধু সময়ের অপেক্ষা। এরপর অনেক কিছু তো পাল্টে গেল। নতুন সরকার, নতুন দাবি দেওয়া, নতুন নতুন মামলা, গণহত্যার মতো মানবাধিকার বিরোধী অপরাধের জন্য শাস্তি। আর এরই সূত্র ধরে আন্তর্জাতিক অপরাধ আদালত 1-এর রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের জন্য মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িৎ গতিতে একটি বিবৃতি জারি করে। বিবৃতিটি ছিল কঠোর প্রকৃতির। তাতে বলা হয়, মানবাধিকার বিরোধী দণ্ডিত এই লোকগুলোকে আশ্রয় দেওয়াটা মোটেও বন্ধুত্বপূর্ণ আচরণ নয়, এটি ন্যায় বিচারের প্রতি অবহেলা। ভারতকে অবশ্যই তাদের হস্তান্তর করতে হবে। দুই দেশের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী এটা ভারতের দায়িত্ব। বিবৃতির ভাষা ছিল শক্তিশালী, বার্তাটা ছিল একদম স্পষ্ট, ঢাকা আর অপেক্ষা করতে রাজি নয়। অন্যদিকে দিল্লির প্রতিক্রিয়াটা এলো কিছুটা কূটনৈতিক মৃদু সুরে। ভারত তাদের বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দিল, বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অংশগ্রহণমূলকতা ও স্থিতিশীলতার পক্ষে তারা রয়েছে, আমরা গঠনমূলক উপায়ে যুক্ত থাকব। এই বিবৃতিতে রায়ের কোনো নাম নেই, প্রত্যর্পণেরও সরাসরি কোনো উল্লেখ নেই, তবে আছে সম্পর্ক বজায় রাখার বার্তা, আছে সাবধানী কূটনীতি। এই দুটি বিবৃতির মাঝেই একটা রহস্য দানা বাঁধতে শুরু করে। ঢাকার চরম প্রস্তুতি আর দিল্লির নরম প্রতিক্রিয়ার মাঝখানে একটা প্রশ্নই কেবল ঝুলে থাকে, ভারত কি শেষমেশ এই কাজটি করবে? এদিকে রাত যত গভীর হতে থাকে, ঢাকা শহরে তত আলো জ্বলে ওঠে। ফ্লাইওভারের নিচে, চায়ের দোকানে, রিকশার পাশে, সব জায়গায় একটাই আলোচনা। কেউ বলছে ভারত তো ফেরত পাঠিয়ে দেবে, কেউ বলছে এতে অনেক মামলা মোকদ্দমা, কূটনৈতিক সময় লাগবে, আবার কেউ মন্তব্য করছে রায় যেহেতু হয়েছে আর চুক্তিও আছে, তাই ফেরত তো যেতেই হবে। কিন্তু রাষ্ট্রের কূটনীতি এত সরল পথে চলে না। প্রতিটি কথা, প্রতিটি চিঠি, প্রতিটি বিবৃতি সবকিছুই হিসিব কষে তৈরি করা হয়। তাই নোট ভার্বাল পাঠানোর আগে ঢাকাতে চলছে বহু স্তরের আলোচনা ও পর্যালোচনা। আইন, নিরাপত্তা, পররাষ্ট্র সব বিভাগকে একসঙ্গে বসিয়ে প্রতিটি শব্দ পরিমাপ করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেই করিডোরে রাত বাড়ার সাথে সাথে আলো নিভে যেতে থাকে। কেবল একটা মাত্র রুমে এখনও আলো জ্বলছে, সেখানে শেষবারের মতো খসড়া চিঠিটি যাচাই করা হচ্ছে। ঢাকা ভালো করেই জানে তো, এই চিঠিটা দিল্লিতে পৌঁছানোর সাথে সাথেই শুরু হয়ে যাবে এক নতুন অধ্যায়, যেখানে আইনি, পররাষ্ট্র, রাজনৈতিক সব মিলিয়ে ব্যাপারটা বেশ জটিল হবে।